আসলে কক্সবাজার আদালতে এখন কম্পিউটার নির্ভর হয়ে গেছি আমরা। মানে কোনো একটা জামিনের দরখাস্ত কম্পিউটারম্যানকে দিয়ে দিচ্ছি, ফৌজদারি দরখাস্ত কম্পিউটারম্যানকে দিয়ে ফরম্যাট আছে ওটা নিয়ে একটা দরখাস্ত যে কোনো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে। আইনজীবীর সাথে আলাপনের 32তম পর্বে আজকে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোবারক হোসেন। অ্যাডভোকেট মোবারক হোসেন 14/5/2016 সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। আজকে 14/5/2025 অর্থাৎ আইনজীবী হিসেবে তিনি আজকে 10 বছরে পদার্পণ করেছেন। তার জন্য আইনজীবীর সাথে আলাপন পরিবারের পক্ষ থেকে এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ। আইনজীবীর সাথে আলাপন পর্বে মূলত আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিয়ে থাকি। বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। দ্বিতীয়ত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সে বিষয়ে আলাপ করে থাকি। তৃতীয়ত, কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা, সুতরাং কক্সবাজার জেলা যে আইনজীবী সমিতি রয়েছে সারা বাংলাদেশে প্রতিটি জেলাতে যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তার মধ্যে কক্সবাজার আইনজীবী সমিতিকে আরো সমৃদ্ধ করার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। সর্বশেষ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে থাকি। শুরুতেই আজকে যিনি আমাদের অতিথি তার কাছ থেকে আমরা জানতে চাইব, যেহেতু তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে আজকে 10 বছরে তিনি আইন পেশায় পদার্পণ করেছেন, সুতরাং এখানে রয়েছে ওনার অনেক অভিজ্ঞতা এবং আজকে এই কক্সবাজার বারে আইনজীবী হিসেবে ওনার অর্জন কতটুকু রয়েছে, অপূর্ণতা সেটাই বাকি আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আমাকে আইনজীবীর সাথে আলাপন অনুষ্ঠানে আজকে দাওয়াত দেওয়ার জন্য চৌধুরী ফাহাদকে। আমি সর্বপ্রথম আল্লাহর রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আজকে এই পর্যন্ত যে দশম বর্ষে আমরা যে পদার্পণ করেছি এ পর্যন্ত এসেছি, সেই জন্য শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। বিগত 9 বছর আমি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে 2016 সালে এনরোল হওয়ার পর থেকে নিয়মিত আমি প্র্যাকটিশনার হিসেবে কাজ করে আসতেছি। এই আইনজীবী সমিতিতে যোগদান করার পর থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমরা দশম বছরে পদার্পণ করেছি। আমরা 73 জন আইনজীবী ছিলাম, তার মধ্যে আমরা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আইনজীবীরাই আমরা নিয়মিত কোর্টে প্র্যাকটিস করি। 73 অর্থাৎ 14/5/2016 আমরা 73 জনই আইনজীবী কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করি। আসলে আমাদের যে পাওয়া, যে 9 বছরে আমরা যা পেয়েছি তা আসলে খুবই অতুলনীয়, অভাবনীয়, যেটা আসলে না বলাই নয়। জেলা আইনজীবী সমিতিতে যোগদান করার পরে যখন আমরা কোনো মানুষকে নিয়ে বিচার নিশ্চিত করার লক্ষ্যে কোনোভাবে কাজ করে দিই, তাহলে তাদের আবেগ আপ্লুত, তাদের যে আচার ব্যবহার, তাদের যে ভাবভঙ্গি, তাদের যে ভালোবাসা আমরা যে পেয়েছি সেটা অতুলনীয়। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করছি আমার মা বাবার প্রতি, জানা না হলে আজকে আমার এই পর্যায়ে আসা হতো না। আমার বাবার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি আইনজীবী হিসেবে যোগদান করে 10ম বছরে পদার্পণ করেছি। এই আইনজীবী সমিতিতে যোগদান করার পর আমার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে আছে, সেটা হচ্ছে 2016 সালের দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রথম একটাই ছিল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে একটাই ছিল। আমাদের একজন আসামি, আমি মামলা পরিচালনা করতাম, ওই আসামিকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছেন। ওই খালাস পাওয়ার পরে আসামির অভিভাবক এবং আসামির যে অনুভূতিটা আমি পেয়েছি সেটা অভাবনীয়, অতুলনীয় এবং যা এখনো আমি ভুলতে পারতেছি না। তো আমি চাইব
আমি যদি সৎ এবং নিষ্ঠার সাথে ন্যায় বিচারের সাথে আদালতকে যদি আমার আইনজীবীর কাজ কি আদালতকে সহযোগিতা করা, ন্যায় বিচার নিশ্চিত করা। আমি যদি সৎ থেকে আমার পদ থেকে আমার জায়গা থেকে আমি যদি সৎ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেখানেই আমার সার্থকতা। আমার সার্থকতা হচ্ছে যে কি যারা বিচার প্রার্থী আছে কক্সবাজার আদালতে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, এই হয়রানি থেকে বাঁচিয়ে রাখে মানে হয়রানি থেকে তাদেরকে রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ। এখন কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একটা জিনিস সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই 9 বছর জীবনে আমরা ওকালতি পেশা তো করেছি, পাশাপাশি একটা জিনিস আমাদের বাধাগ্রস্ত করেছে বারবার, সেটা হচ্ছে এই যে কক্সবাজার বিভিন্ন থানা থেকে আসামিদেরকে এনে কোর্ট সেলেই রাখা হয়। প্রথমে এই কোর্ট সেলে রাখার পরে একটা আসামির সাথে কক্সবাজারের বিশিষ্ট কয়েকজন ঠাউট আছে, যাদের কারণে প্রপার বিচার প্রার্থী যারা আছে, হাজতি বলেন, বাদী বলেন, বিবাদী বলেন, আসামি বলেন, যারাই আছে তারাই তাদের কাছে প্রতারিত হচ্ছে। এই প্রতারিত যারা করতেছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। তাদেরকে কিন্তু আমরা চাইলে যে কোনো মুহূর্তে কি করতে পারি, নিঃশেষ করে দিতে পারি, কিন্তু আমরা করতেছি না। কারণ তাদের কয়েকজন জেলা আইনজীবী সমিতির মান্যগণ্য প্রভাবশালী ব্যক্তিরা তাদের সচেতন থেকে তারা কাজ করে। এই কিছুদিন পূর্বে আমি একজন হাজতি আসামি 1 মাস হাজতবাস হয়েছে, তার মা বাবা আমাকে ফোন দিল, স্যার আমার ছেলেটা 1 মাস ধরে হাজতে, আমি জামিনের ব্যবস্থা করার জন্য বলতেছি। তখন আমি আমার মুহুরিকে দিয়ে সেরেস্তায় পাঠাইলাম। পাঠানোর পরে কাগজপত্র সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে দেখতেছি জামিনের দরখাস্ত যখন দিছি, তখন বিজ্ঞ আদালত বলে যে এই মামলা তো আরেকজন জামিন নামঞ্জুর করে গেছে এবং নকল নিয়ে গেছে, আপনাকে তো আমি কিছু করতে পারতেছি না। তো এই যদি বিচার ব্যবস্থা হয়, কোর্ট সেল থেকে যদি কলনামা সংগ্রহ করে যদি মামলা যদি নিয়ে বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে এই ভোগান্তিটা আমাদেরকে দিন দিন পোহাইতেই হবে। আর আমি জেলা আইনজীবী সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের হয়ে আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব, এই যে মাত্র মুষ্টি কয়েকজন যে ঠাউট আছে, আপনারা তাদেরকে নিধনে নামুন। আমি জেলা আইনজীবী সমিতিতে একটা মনে হয় ইয়া আছে, কমিটি আছে, আমি ওইখানকারও একজন সদস্য। তো চেষ্টা করব এবং ওনাকে যিনি সভাপতি আছেন, আহ্বায়ক আছেন, তাকেও অনুরোধ করেছি যে টাউট গুলো একটু নির্মূল করলে মনে হয় আগে আমাদের ভালো হবে। তাহলে আজকে যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে আপনার অর্জন সেখানেই, যেখানে একজন বিচার প্রার্থীকে আপনি ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন, তখনই আপনার অর্জনটা আছে। আর অন্যদিকে আজকে যিনি আমার অতিথি, তিনি বললেন যে বিচার প্রার্থীদের নানা দুর্ভোগের কথা, এখানে যে বিচার প্রার্থীরা এসে টাউটের খপ্পরে পড়েন এবং যে আমাদের বার এবং বারে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন এবং যারা প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, অনেকেই এটা অভিযোগ তোলেন যে তাদের ছত্রছায়ায় এইসব দালালেরা বারবার পার পেয়ে যায়। সুতরাং তখনই যখন একজন বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত হন, তখন একজন আইনজীবী অবশ্যই দুঃখ পাবেন, এটাই স্বাভাবিক। এবং এখানে এটাই হয়ে আসছে। তিনি অপূর্ণতার কথা যেটা বলেছেন, আমি মনে করি সেটা স্পষ্ট, সেটা হচ্ছে বিচার প্রার্থীদের দুর্ভোগের বিষয়টা ওনাকে কষ্ট দেয়। দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আইন পেশা, যেটা আমি মনে করি একটা সময় ছিল, আমার পরিবারেও ছিল, আমার ফ্যামিলির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তারা আইন পেশাকে খুব একটা পছন্দ করতেন না। পুলিশ এবং আইন অর্থাৎ আইনজীবী, এখান থেকে তারা দূরে দূরে থাকার চেষ্টা করতেন। এটা আমাদের মুরব্বীরা, হয়তো আমার দাদা বেঁচে থাকলে হয়তো আমার আইন পড়াটাই হতো না। তো যাই হোক, এটা বিষয়টা তা নয়, ওনারা মূলত কোর্ট কাচারি এখান থেকে মুক্ত থাকার জন্যই এ ধরনের চিন্তা ভাবনা করতেন। যদিও বা আমার মরহুম দাদা, তিনি কিন্তু আইনজীবীদের অনেক সম্মান করতেন। প্রপার্টি রিলেটেড মামলা নিয়ে যখন ডিল করতে যেতেন, ওখানে তিনি যথেষ্ট সম্মান করতেন আইনজীবীকে। কিন্তু নিজের পরিবারের কেউ আইনজীবী বা পুলিশ হবে, এটা তিনি কেন জানি মেনে নিতে চাইতেন না। তো তারপরে যে প্রশ্নটি করতে চাই
যে আপনার এই আইনজীবী হওয়ার উদ্দেশ্যটা কি ছিল, কেন বা আপনি এই পেশাটাকে বেছে নিলেন? আপনার কথার সাথে আমি একটু মিলাবো। সেটা হচ্ছে, তৎকালীন আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে থানার পাশে কানাও যায় না। থানার পাশে কানাও যায় না। তাহলে আইন আদালতের কাছে আসতে মানুষ ভয় পাইতো। আমি কক্সবাজার পৌরসভাস্থ 9 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের একজন ছাত্র। আমার একজন বন্ধু ছিল জুলকরনাইন, তার পিতা মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, যিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক পিপি ছিলেন, এপিপি ছিলেন। ওনার সন্তান আমাদের 16 ব্যাচের একজন আইনজীবী, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এস.এম. শাহজাহান। আমি মূলত ওই বিবেকানন্দ স্কুলে পড়াকালীন ক্লাস 5-এ আমাদের একটা নাটক হয়েছিল। ওই নাটকে আমি আমার চরিত্র ছিল ওকলাতির। তা আমি যখন আমার বন্ধুর সাথে আমার বন্ধুর বাসায় যাইতাম, তখন ওনার বাবাকে দেখতাম, অনেকগুলা বই ছিল ওনার মাথার উপরে। এত বই কিভাবে পড়লো উনি, এত মানুষ ওনার কাছে কিভাবে আসে, এই খারি খারি টাকা কিভাবে দেয়, ওইটা দেখে আমি একটু নিজেকে অনুপ্রাণিত করলাম। না, আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি সমাজের একজন স্বাধীন পেশা, যে পেশায় কারো হাত নাই, কারো চাপ নাই, যে পেশায় মানুষকে সহযোগিতা করা যায়, আন্তরিকতার সাথে মানুষকে নিয়ে বিচার নিশ্চিত করানো যায়। সমাজের অনেকেই মনে করেন, আমি মামলা পরিচালনার ক্ষেত্রে দেখেছি অনেকে আমাকে টাকা দিতে পারে, আবার অনেকে টাকা দিতে পারে না। তারপর আমি কাজ করে একটা আনন্দ পাই, স্বাচ্ছন্দ্যে আমি আনন্দ পাই। কাজ করে দিতে পারলে মানুষ খুশি হলে আমি খুশি, আমার ভালো লাগে। তো মূলত আমার অনুপ্রেরণাটা হচ্ছে আমার বাবা। আমার বাবা বলছে, তোমার পড়ালেখা করার জন্য যা যা করা তুমি তা তা করো, তোমার পড়ালেখা করতেই হবে এবং নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে। আমার বাবা হচ্ছে আমার অনুপ্রেরণার উৎস। কিন্তু আমি যাকে ফলো করেছি তিনি হচ্ছেন মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন সাহেব, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। ওনাকে দেখে আমার এই আইন পেশাতে আসার একটা অনুপ্রেরণা জাগছে। আপনার আর আমার উদ্দেশ্য অনেকটা একই। আমরা তো আসলেই চাই মানুষের সেবা করতে, এটা একটা সেবামূলক পেশা। অবশ্যই আমরা যারা আইনজীবী আছি, আমরা সবার প্রতি আমরা সমতা রক্ষা করে চলার চেষ্টা করি। একজন বিচার প্রার্থী, একজন দরিদ্র বিচার প্রার্থীর ন্যায় বিচার পাওয়ার যতটুকু অধিকার আছে, একজন ধনী ব্যক্তিরও ততটুকু অধিকার রয়েছে। সুতরাং এটা তো আমাদের, আপনার এই কথাটা অত্যন্ত মহৎ, এবং আপনি যেটা বলেছেন সেটা আমরা প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করে থাকি। অর্থাৎ যদি আমার বিচার প্রার্থী দরিদ্র, তার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা সেভাবেই তার কাছ থেকে ফি নিয়ে থাকি। প্রয়োজনে আমরা বিনামূল্যেও আইনি সেবা দিয়ে থাকি, তাদেরকে আমরা নিয়ে বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। তৃতীয়ত, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসঙ্গতির মধ্যে পড়ে যাই কিনা। অবশ্য পড়ি, সেটা এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছি কিনা, বা কোনো অসঙ্গতি আপনার চোখে পড়েছে কিনা। সেটা অনেকটা না বলাটাই বেটার, কারণ কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করার পর থেকে আমরা দেখেছি অনেক মোর সিনিয়র, আমাদের বয়সের মতো যাদের 30-35 বছর 40 বছর ওকালতি হয়েছে, এমন অনেক সিনিয়র কক্সবাজার বারা আছে। ওনারা আসলে আমাদের পিতৃতুল্য সিনিয়র। ওনাদের থেকে অনেক কিছু শিকার আছে আমাদের, এবং ওনারা অনেক কিছু শিখিয়ে গেছেন। তবে মুষ্টিময় কয়েকজন, যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে, আমরা জুনিয়র আইনজীবী আমাদের অনেক সময় অনেক জায়গায় আটকে যাই, কোর্টে অনেক সময় আটকে যাই। আমি অনেক সিনিয়রকে দেখেছি আমাদের পেছনে দাঁড়িয়ে স্যার আমাদেরকে সহযোগিতা করতে, নারী কোর্টে, ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে। আবার কিছু কিছু সিনিয়র আইনজীবী পিছন থেকে উচ্চ স্বরে বলতো, কি বলতেছো না, কি কিছু পারো কি পারো না। এটাই সবচেয়ে খারাপ লাগে। একটা বিষয় সেটা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, বলে যে স্যার আপনাদের সাথে একজন সিনিয়রকে এঙ্গেজ করেন, তখন আমরা অনেক সিনিয়রকে আমরা এঙ্গেজ করি। অনেক ক্ষেত্রেই জামিনের ক্ষেত্রে তো অনেক সিনিয়র আছে সহযোগিতা করে। তো মুসলিমের কয়েকজন সিনিয়র মামলা নেওয়ার পরে বলে কি উনি ছোট লয়ার, ওনার কাছে কেনা গেছেন, এরকম কোনো কথাবার্তা বলে, এগুলো আসলে ভালো না। আমি
ওই সিনিয়রদেরকে একটু স্যারদেরকে বলবো, মানে যাতে এই বিষয়টা একটু আপনারা নজরে রাখবেন, কারণ আপনার সিনিয়র, আপনার জুনিয়র, আপনাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখবো। এখানে একটা সম্মানের বিষয় থাকে, যখন আপনার কাছে একজন বিচার প্রার্থী আসবেন তখন তিনি স্বভাবগতভাবেই ধরে নেন আপনিও একজন খুব ভালো বিজ্ঞ আইনজীবী, তবে আমার বিচারের সহযোগিতার জন্য একজন সিনিয়র দরকার। যদি এই ধরনের কোন রকমের আচরণ আসে তখন আপনিও আলটিমেটলি ছোট হয়ে যাচ্ছেন বিচার প্রার্থীদের কাছে। সেটা আমি সম্মানিত সিনিয়রদেরকে একটু নজরে রাখার জন্য বলবো। এটা আসলে সত্য যে আমরা এই ব্যাপারে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। একদিন আমরাও সিনিয়র হব, আমাদেরও দায়িত্ব হবে যারা আমাদের জুনিয়র হিসেবে যারা আসবে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা, তাদের সম্মান যেন এতটুকু কমে না যায়। কারণ আইনজীবীদের আমরা একটা পরিবারের মতো, আমাদের সবার সম্মান সবাইকে হবে। তৃতীয়ত, যেহেতু আইন পেশার উদ্দেশ্য আপনি বললেন এবং কি কি অসঙ্গতির মধ্যে আছেন সেটাও বললেন, অবশ্যই শুধুমাত্র একজনের অনুপ্রেরণা ছাড়া এই ধরনের পেশায় আসাটা খুব একটা সহজ নয়। অনেকেই সহযোগিতা নিয়েই আপনি এতটুকু এসেছেন। তার মধ্যে আইন পেশায় সবচাইতে কার সহযোগিতা আপনি বেশি পেয়েছেন? আমি ধন্যবাদ জানাবো আমার সিনিয়র, আমার যিনি 1 জানুয়ারি 2013 সালে আমি যখন কক্সবাজার কোর্ট বিল্ডিং এ শিক্ষানবিশ আইনজীবী হিসেবে জয়েন করি, তখন আমার বর্তমান পিপি লার্নেড সিনিয়র সিরাজুল ইসলাম সাহেব, উনি আমাকে এবং অ্যাডভোকেট লার্নেড সিনিয়র শফিকুর রহমান এবং ফয়সাল মোশাররফ ফয়েজ, আমাদের 3 জনকে উনি ডেকে নিজ চেম্বারে নিয়ে গিয়ে উনি রাখছিলেন। জেলা আদালতে জি, উনি আমাকে ডেকে বললেন, মোবারক তুমি তো সিনিয়র এখনো ঠিক করো নাই, তুমি আমার, কিন্তু আবার ইন্টারভিউশন সিনিয়র সিরাজুল ইসলাম স্যার, উনি আমাকে বললো তুমি কালকে থেকে আমার চেম্বারে আসবে। পরের দিন আমি আনন্দে স্যারের চেম্বারে গেলাম, প্রথম স্যারের হাত থেকে হাতে করি। এর 2 বছর পরে আমি আমার এলাকার আমার প্রীতিতুল্য সিনিয়র জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ, ওনার হাতে কলমের শিক্ষা, উনি অনুপ্রেরণায়, ওনার শেখানো মতোই আজকে আমি এই আদালতে নিয়মিত প্র্যাকটিস করতেছি। ওনার অনুপ্রেরণা, ওনার সহযোগিতায় আমার আজীবন মনে থাকবে। আমি ওনাদের 2 জনকেই সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আজকে আপনার মাধ্যমে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে অ্যাডভোকেট মোবারক হোসেন যার কথা বলেছেন, তিনি কক্সবাজার জেলা আদালতের একজন পাবলিক প্রসিকিউটর, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত জুনিয়র বান্ধব, ওনাকে আমরা অবশ্যই অনেক অনেক সম্মান করি। সেই সাথে আজ এই শুভক্ষণে আমি আমার সিনিয়রের নামও করব, তিনি হচ্ছেন মরহুম অ্যাডভোকেট আমজাদ হোসেন। আমি 2013 সালে আইন পাশ করে ওনার অধীনে একজন জুনিয়র হিসেবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। এবং তিনি কক্সবাজারের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ওনার যত্নে, ওনার অধীনেই আমি খুব সুন্দরভাবে আইন পেশা পরিচালনা করতে পেরেছি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাত কামনা করছি। এবং এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি আসার পরে, অর্থাৎ আপনি এসেছেন 14/5/2016-তে, 10 বছরে পদার্পণ করলেন। আপনার বেচ এখানে আসার পরে 2018-তে, 2021, 2023 আরো 3-4টা বেচ কক্সবাজার আইনজীবী সমিতিতে, এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কিন্তু অন্যান্য জেলা আইনজীবী সমিতির চাইতে সবচেয়ে বেশি আইনজীবী রয়েছে, অর্থাৎ বিভাগীয় শহরগুলো ছাড়া। তার মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় 1200 আইনজীবী আছেন। তো আপনি আসার পরে অনেক জুনিয়র আইনজীবী কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সদস্য হয়েছেন। তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? নবীন আইনজীবীদের তাদের কাছে আপনার কি বলার আছে? এখানে তো আপনি প্রশ্ন করছেন 2টা, একটা 1200 আইনজীবী জেলা আইনজীবী সমিতিতে আছে, এখানে কোনো কিছু লাগবে কিনা বা কোনো ধরনের সীমাবদ্ধতা আছে কিনা সেটা বলছেন। সেটা প্রথমে করেছি, কারেকশন করতে পারবেন। এরপরে করেছেন কি জুনিয়র ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? অবশ্যই আছে। আমাদের সিনিয়র স্যারদেরও আপনার যদি কোনো দোয়া চাওয়ার থাকে। অবশ্যই আমি আমার যিনি 1 বছর আগে বা 1 দিন আগে যিনি এনরোল হয়েছেন, আমি তাকে সিনিয়র হিসেবে মানি এবং তার কাছে আমার সম্মান আজীবন থাকবে। তবে আমি জেলা আইনজীবী সমিতি নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে অন্যান্য ভারের মতো যদি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যদি একটা সুন্দরভাবে যদি একটা আপনার লাইব্রেরি যদি সাজানো থাকতো,
ওই লাইব্রেরিতে যদি পড়ালেখা করার যদি কোনো সুযোগ থাকতো তাহলে সবচাইতে বেটার হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের 1200 আইনজীবী কে কখন কিভাবে আহত বা অসুস্থ হয়ে যাচ্ছে, বাড়তি সমৃদ্ধ করার জন্য এই বাড়তি বিষয়গুলো সমৃদ্ধ লাগবে। করার জন্য আমাদের নিয়মিত যদি একদিন সপ্তাহে 2 দিন বা 3 দিন করে যদি একটা ডাক্তার যদি, যে বর্তমান কার্যকরী নির্বাহী পরিষদ যারা আছে তারা যদি একটা ডাক্তার দিয়ে যদি আমাদের চেক আপের ব্যবস্থা করতো। হ্যাঁ, অর্থাৎ যেমন করোনাকালীন সময়ে অনেক অক্সিজেনের অভাবে অনেক আমাদের অনেক আইনজীবীকে আমরা হারিয়েছি, চিকিৎসার অভাবে হারিয়েছি। ঠিক এরকম যদি আমাদের জেলা আইনজীবী সমিতিতে যদি একজন চিকিৎসক দিয়ে যদি মাসে একবার অন্তত, সপ্তাহে একবার অন্তত পক্ষে মাসে 2-3 বার যদি চেক আপের ব্যবস্থা করতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আমাদের আইনজীবীদের স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত হতো। দ্বিতীয় কথা হচ্ছে আমার জুনিয়র ভাইদেরকে আমি একটা পরামর্শ দিব, আমার আজকে 9 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনারা সিনিয়রের আন্ডারে যারা কাজ করেন বা যারা কাজ করেন না তাদের উদ্দেশ্যে বলবো, আসলে কক্সবাজার আদালতে এখন কম্পিউটার নির্ভর হয়ে গেছি আমরা। মানে কোনো একটা জামিনের দরখাস্ত কম্পিউটারম্যানকে দিয়ে দিচ্ছি, ফৌজদারি দরখাস্ত কম্পিউটারম্যানকে দিয়ে দিচ্ছি, একটা দরখাস্ত যে কোনো একটা দরখাস্ত কম্পিউটারম্যানকে দিচ্ছি, বুঝাই দিচ্ছি ঘটনাটা, কম্পিউটারম্যান করতেছে। তা আমি কি শিখতেছি? এখানেই হচ্ছে আমার গাবলা। আমার বিচার প্রার্থীদেরকে আমি যে বিচারটা নিশ্চিত করার জন্য যে গুরু দায়িত্বটা নিয়েছি, আমার কারণে যদি তার ক্ষতি হয়ে যায় তাহলে তো আর নিয়ে বিচার তো হচ্ছে না। তাহলে আমি বলবো, আমার জুনিয়র ভাইদেরকে বলবো, সেটা হচ্ছে কি, আপনারা সিনিয়র আন্ডারে বসেন, হাতে কলমে কাজ শিখেন, নিজের হাতে নিজে ড্রাফট করেন, পরে কম্পিউটারম্যানকে দেন। কম্পিউটার ওকালাতি ছেড়ে দিয়ে হাতে কলমে কাজ করেন। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে একটা চাওয়া। আপনারা এখান থেকে কক্সবাজার থেকে মানে সিনিয়র আমাদের লার্নার সিনিয়র জাহাঙ্গীর সাহেবকে অনুসরণ করেন। উনি নিজের হাতে ড্রাফট করে, নিজে টাইপ করেন, আবার নিজে বের করেন। ওনার ড্রাইভগুলো আপনারা দেখেন, উনি চমৎকার। ওনার চেম্বারে গেলে ভালোই লাগে। আমাদের লার্নার সিনিয়র অ্যাডভোকেট মানিক সাহেবের চেম্বারে গিয়ে দেখেন, চেম্বারে গেলে ভালো লাগে। ওনাদের চেম্বারে ঢুকলে একটা আরাম লাগে, আলাদা একটা প্রশান্তি লাগে শরীরের মধ্যে। তো ওই সিনিয়রদের কাছে যাবেন, সিনিয়রদের থেকে কিছু শিখবেন। তবে একটা জিনিস সেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কি, আপনি একজনের কাজের দায়িত্ব নিয়েছেন, তার নিয়ে বিচার নিশ্চিত করার দায়িত্ব আপনার। তা আপনার কারণে যদি তার নিয়ে বিচার নিশ্চিত না হয় তাহলে কালকে আমাদের ময়দানে আপনার থেকে জবাব দিতে হবে। সেই কারণে আমি প্রায় সময় বলি, আমার জুনিয়র ভাইদেরকে প্রায় সময় বলি, কম্পিউটার নির্ভর হবে না, যতটুকু পারো হাতে কলমে শিকার ব্যবস্থা করো। আর পারস্পরিক আমাদের আইনজীবীদের মধ্যে একটা সদ্ভাব বজায় রাখার জন্য জুনিয়রদের কোনো পরামর্শ রয়েছে যে পেশাগত, অর্থাৎ মামলা নিয়ে বা এটা একটা পরামর্শ হচ্ছে, মনে করেন আমি একটা মামলা জামিন নিলাম একটা আসামিকে, জামিন নেওয়ার পরে হয়তো আমার সাথে ক্লায়েন্টের একটা কোনো মানে কথার মধ্যে অমিল হলো। তো আমার জুনিয়র ভাই একটা তার আত্মীয় তার কাছে গেল, ফাইলটা নিয়ে এসে মামলাটা ওকালতনামা ছাড়া পরিচালনা করলো। এখন আমার তো একটা মানে নিজের ইমেজটা নষ্ট হয়ে গেল এখানে। তা আমি জুনিয়র ভাইদেরকে বলবো, আপনারা যদি কোনো মামলা মোকদ্দমা রিসিভ করার পূর্বে জিজ্ঞেস করবেন মামলাটা কেউ পরিচালনা করতেছে কিনা। যদি পরিচালনা করা থাকে তাহলে তার থেকে কি, যিনি যেটা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক খান কাইসার যিনি ছিলেন, তখন এনওসির একটা ব্যবস্থা করেছিলেন। ওই এনওসিটা যদি আজকে থাকতো তাহলে এই প্রশ্নটা এবং আমার এই উত্তরটাও দিতে হইতো না। সেটা তো অবশ্যই। আপনি যা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যিনি আমাদের অতিথি তিনি বলেছেন জুনিয়র আইনজীবীদেরকে কম্পিউটারাইজড আইনজীবী না হয়ে নিজেদেরকে পরিশ্রম করে ওকালতি করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বিচারকদের চাওয়া আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা যখন একজন বিচারকের সামনে কোনো একটি পিটিশন নিয়ে আমরা যখন যাব, তখন আমাদের পিটিশনে যখন কোনো ভুল থাকে বা কোনো তথ্যের কমতি থাকে বা আমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে না পারি, পরিণতিতে আমাদেরকেই ছোট হতে হবে। সুতরাং অবশ্যই যে মামলা নিয়ে আমরা কোর্টের সামনে দাঁড়াবো, আমাদের অবশ্যই পূর্ণ প্রস্তুতি নিয়ে বিচারকের সামনে আমাদের দাঁড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের এখানে হয়ে যাচ্ছে, তিনি প্রথমেই বলেছেন দালালদের দৌরাত্মের কারণে মামলা ছিনতাই হয়ে যাচ্ছে এবং দুর্ভোগে পড়ছে বিচার প্রার্থীরা। অনেক সময় দেখা যায়
আইনজীবীরা বসে আছে, তখন হঠাৎ করে একটা পিটিশন নিয়ে কোর্টের সামনে মুভ করার জন্য অনেকে বলে থাকে। সেক্ষেত্রে প্রস্তুতি ছাড়া যখন শুনানি করতে যাই, তখন দেখা যাচ্ছে বিচারকের সামনে ইমেজ সংকটে পড়তে হয়। সুতরাং এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং দ্বিতীয়ত যেটা বলেছেন জুনিয়রদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে পেশাগত সদাচরণ। সম্পূর্ণভাবে এই টপিকসটাই তিনি বলেছেন। অর্থাৎ যখন কোনো একজন আইনজীবীর অধীনে কোনো একটি মামলা থাকে, তখন ওই বিচার প্রার্থী যদি ভিন্ন কোনো আইনজীবীর কাছে যায়, তাহলে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেটের কথাটা তিনি বলেছেন। এটা ধীরে ধীরে হঠাৎ করে যে সবকিছু বাস্তবায়ন হবে এমনটা ভাবার কোনো কারণেই আমি মনে করি ধীরে ধীরে এই চর্চাটা আমাদের কক্সবাজার বারে অবশ্যই শুরু হবে। এবং সর্বশেষ প্রশ্ন যেটি করতে চাই, যে আইন পেশায় আমার আজকের যিনি অতিথি, আপনি কতদিন থাকতে চান? আমার তো থাকতে চাই, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কক্সবাজার এই আদালতকে আমার দ্বিতীয় হাউস হিসেবে, সেকেন্ড হোম হিসেবে আমি মনে করি। এটাই হচ্ছে আমার আয়ের উৎস এবং এটাই আমার কর্মস্থল, এটাই আমার জীবন। এবং আমার জীবনের শেষ নিঃশ্বাসটা যাতে এখানেই হয় এবং আমার জানাজাটাও এখানে হয়, এই পর্যন্ত আমি এখানে থাকতে চাই। এবং আপনাদের সিনিয়র যারা আছেন তাদের সবার কাছে দোয়া চাই। আর আমার কথার মধ্যে যদি কোনো সিনিয়র বা কোনো জুনিয়র যদি কষ্ট পেয়ে থাকে, তাদের থেকে আমি এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ। আজকে যিনি আমার অতিথি, তিনি অত্যন্ত সরল মনে অনেক কথা বলেছেন, ওনার অর্জনের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, এবং আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে আরো সমৃদ্ধ করার জন্য তিনি অনেক পরামর্শ দিয়েছেন। অবশ্যই ধীরে ধীরে আমাদের কক্সবাজার বার সারা বাংলাদেশে একটি সমৃদ্ধ বার হিসেবে যেন পরিচয় পাই, আমরা সেই কামনা করি। এবং আমার আইনজীবীর সাথে আলাপন পর্বে আজকের অতিথি তিনি তার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। ধন্যবাদ। এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন, আমরা ধাপে ধাপে সকল আইনজীবীর মতামত আমরা এই আইনজীবীর সাথে আলাপন পর্বের মাধ্যমে আমরা নিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।